প্রসঙ্গত বাংলাদেশে গতকাল রাত্রেবেলায় যে র্যাডিক্যালাইজেশন হয়েছে, ইসলামী দ্রুত ইসলামীকরণ এবং তার সঙ্গে সঙ্গে তারই ফলশ্রুতি হিসেবে এই র্যাডিক্যাল ইসলামিস্টদের আক্রমণ, ছায়ানট ভবন, যেটা কিনা একটা ঐতিহ্যশালী ভবন এবং বাঙালি যে সংস্কৃতি, সেখানে সেই সংস্কৃতি মোটামুটিভাবে বাঙালি সংস্কৃতির বাংলাদেশীকরণ হয়ে যাবার পরেও যেটুকু বাকি ছিল সেই ধরে রাখার জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থহীনভাবে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র লালন ফকিরের ছবি নয়, সমস্ত বাঙালি মনীষীর ছবি যা যেখানে ছিল, যে ভিডিও আমাদের কাছে এসেছে বাংলাদেশ থেকে, সেই ভিডিওতে পরিষ্কার যে সেখানে আগুন লাগানো, ভেঙে ফেলা এবং তছনছ করা, সেটা কোনো রকমভাবেই কোনো সাংস্কৃতিক বিপ্লব আখ্যা দেওয়া যায় না। একতরফাভাবে হিন্দুদের বিরুদ্ধে, হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে, ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে একটা পোগ্রম চলছে, অর্থাৎ এথনিক ক্লেন্সিং এর দ্বিতীয় বা তৃতীয় স্তরে বাংলাদেশ প্রবেশ করেছে। ঠিক একই রকম ভাবে এই বাংলাতেও একই পরিস্থিতি তৈরি করা হয়েছে। বহরমপুরে একটি সংস্থার নেতৃত্বে, মুর্শিদাবাদের বহু জায়গায়, আমরা দেখেছি বসিরহাটের হিঙ্গলগঞ্জ এবং আরো অনেক জায়গাতে একই রকম ভাবে বাঙালি হিন্দুদের উৎখাত করা হয়েছে। তাদের বাড়িতে কালি দিয়ে দেখে দেওয়া হয়েছিল আগে যে কারা হিন্দু, এবং তাদের বেছে বেছে উৎখাত করা হয়েছে, খুন করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান যারা শাসক, তৃণমূল কংগ্রেস, তারা তো কোনো কিছু করেইনি। উল্টো দিকে বিরোধিতার নামে যারা বিভিন্ন সময় তৃণমূলকে সহজ করে সুবিধে করে দেন, বিজেপির ভোট কেটে বা বিরোধী ভোটকে ভাগ করে ভোটের রাজনীতিতে যারা তৃণমূলকেই সুবিধে করেন এবং এই তোষণের রাজনীতিকে সরাসরি মদত দেন, তারাও কিছু বলেননি। পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র বিজেপি ছাড়া দুর্ভাগ্যজনকভাবে হিন্দুদের পক্ষে, সনাতনীদের পক্ষে আর কোনো দল সরাসরি মাঠে এখনো পর্যন্ত নামেননি। বিশ্বাসযোগ্যতা তারা হারিয়েছে। অন্যদিকে গতকাল বাংলাদেশে একই রকম ভাবে যে হিন্দু পোগ্রম প্রায় 70 বছর ধরে চলে আসছে, স্বাধীনতার সময় থেকে র্যাডক্লিফের দাগে, কলমের দাগে যেভাবে পূর্ব পাকিস্তান প্রথমে হয়েছিল, তারপরে যখন বাংলাদেশ তৈরি হয় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পশ্চিমবঙ্গের মতনই পূর্ববঙ্গে যারা হিন্দু আছেন তারা প্রতি মুহূর্তে, প্রতি পলে তারা অত্যাচারিত হয়ে চলেছেন, তারা নিপীড়িত হচ্ছেন, তারা বহুলাংশে ভারতবর্ষে পালিয়ে এসেছেন বা আসছেন, আগামী দিনেও আসতে পারেন, এটা আমরা মনে করছি। আপনারা দেখবেন যে ভিডিও এসেছে বিভিন্ন সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে, শুধুমাত্র কলকাতার কিছু মিডিয়া তারা এই জিনিসটাকে কেন লুকিয়ে যাচ্ছে আমরা জানি না। আমরা মনে করি সাংবাদিকতার স্বাধীনতার সঙ্গে সঙ্গে, সাংবাদিকদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে সাংবাদিকতার একটা পোর্শন এরকম হওয়া উচিত নয়, সোজা কথা সরাসরিভাবে দেখানো উচিত। আমাদের দ্রোহ কখনোই সাংবাদিকতার বিরুদ্ধে নয়, কিন্তু সিলেক্টিভ সেকুলারিজমের নামে দীপু চন্দ্র দাস, যাকে জীবন্ত অবস্থায় পিটিয়ে আধমরা করে, উলঙ্গ করে, গাছে ঝুলিয়ে তারপরে আগুন দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে জনতা সেই আগুন দেওয়া অর্ধমৃতর গায়ে আগুন দেওয়া হচ্ছে, তাতে বিভিন্ন রকম ধর্মীয় স্লোগান চলছে, ভারত বিরোধী স্লোগান চলছে, মানুষ তাকে বাঁচাতে আসছেন না, একটা মব তার সেখানে দাঁড়িয়ে সেই জনতা ভিডিও করছেন, সেটাকে লাইভ করছেন সমাজ মাধ্যমে। আর সেই হতভাগ্য বাংলাদেশি হিন্দু দীপুচন্দ্র দাসের দেহ ওখানে জ্বলছে, তাকে উলঙ্গ করে গলায় ফাঁসির দড়িতে ঝুলিয়ে, গাছে ঝুলিয়ে তার গায়ে আগুন দেওয়া হচ্ছে। ঠিক একই রকম পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও দেখেছি। একই রকম ভাবে
যেরকম ভাবে ছায়ানট পোড়ানো হয়েছে বা ছায়ানটে আগুন দেওয়া হয়েছে, লালন ফকিরের ছবি, রবীন্দ্রনাথের ছবিকে ভ্যান্ডালাইজ করা হয়েছে, ঠিক একই পদ্ধতিতে একই রকম ভাবে আমরা দেখেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে, তৃণমূলের যে যুব সংগঠন তাদের তরফ থেকে দাঁড়িয়ে থেকে, তৃণমূলের প্রত্যক্ষ মদতে নয়, প্রত্যক্ষভাবে তৃণমূলের লোকেরা যারা তৃণমূলের দায়িত্বে রয়েছেন তারা রবীন্দ্রনাথের ছবিতে আগুন দিয়েছিলেন। কোনো প্রতিবাদ হয়নি তৃণমূলের তরফ থেকে, তৃণমূল এর কোনো প্রতিকার করেননি, তৃণমূলের সর্বময়ী কর্তৃ একটা শব্দ উচ্চারণ করেননি রবীন্দ্রনাথের প্রতি এই অত্যাচারের বিরুদ্ধে। রবীন্দ্রনাথের ছবির প্রতি, বাংলার এবং বাঙালির অস্মিতার প্রতি এই অত্যাচারের কোনো প্রতিকার হয়নি, কাউকে পুলিশ ধরেনি। আর তার সঙ্গে এই যে ঘটনা তা প্রমাণ করে দেয় যে ইসলামিক র্যাডিকালাইজেশনকে বাংলাদেশ সরকার মেনে নিয়েছিল, মনে নিয়েছিল, ঠিক একই রকম ইসলামিক র্যাডিকালাইজেশনকে এই রাজ্যে 2011 থেকে 2025 প্রায় 15 বছর সময় ধরে, এই সময়কাল ধরে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে এই ইসলামিক র্যাডিকালাইজেশনের চাষ হয়েছে, বিভেদের রাজনীতি বেড়েছে। এই ইসলামিক র্যাডিকালাইজেশন শুধুমাত্র হিন্দুর সমস্যা নয়, বাংলাদেশের যে পটভূমি, প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে সুবোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা এর ভয়াবহতা প্রত্যেক মুহূর্তে তারা অনুভব করছেন, সেখানে অনুভূত হচ্ছে। এবং একই ইসলামিক র্যাডিকালাইজেশনের যে তরঙ্গ, সেই তরঙ্গ আরো বিভৎসভাবে এই পশ্চিম বাংলায় নেমে এসেছে, নেমে আসতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ আমরা মনে করি যে যদি 2026-এ তৃণমূলের সরকার থাকে, তৃণমূল কংগ্রেসের এই তোষণকারী সরকার যারা কিনা ইসলামিক র্যাডিকালাইজেশনকে শুধুমাত্র তোষণ করে না, তাকে রাজনৈতিক মান্যতা দিয়ে এই রাজ্যে সুপ্রতিষ্ঠিত করে, তারা যদি আরেকবারের জন্য ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে আবার ঘরছাড়া হতে হবে। ঠিক একই রকম ভাবে দীপুচন্দ্র দাস সহ যেরকম ভাবে বাংলাদেশে হিন্দুরা খুন হচ্ছেন, যেভাবে তাদের বিরুদ্ধে পোগ্রাম চলছে, বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের একই রকম পোগ্রাম চলছে, সেই জিনিস বাড়তে থাকবে এবং পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে তাদের হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ ছেড়ে আবার একটা স্টেটলেস জাতে পরিণত হতে হবে, স্টেটলেস সোসাইটিতে তারা গিয়ে পৌঁছবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি মনে করে যে কোনো রকম ভাবে বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ জনতা যাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রায় যুদ্ধ ঘোষণা করেছেন এবং সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের জল, জমি এবং জঙ্গলের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের সমাজের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের বাঙালি অস্মিতার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের সংস্কৃতির বিরুদ্ধে, যেখানে দাঁড়িয়ে মেয়র বলছেন যে ইসলামের দাওয়াত সবার গ্রহণ করা উচিত, যেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির ভারতবর্ষের বুকে আক্রমণকারী বাবরকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন একটি মসজিদ তৈরি করে। 1947-এর পর থেকে দেশ ভাগ হবার পরেও হিন্দু মুসলিম কদর্য রাজনৈতিক লড়াই এবং যা কিনা ভাতৃঘাতী দাঙ্গা হয়েছিল, রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিংস এর পরেও এই রাজ্যের হিন্দুরা সর্বংসহভাবে কোনো মসজিদ তৈরিতে আজ অব্দি বাধা দিয়েছেন বলে কোথাও কোনো দস্তাবেজ নেই। কিন্তু বাবরের নামে একজন বিদেশি অত্যাচারী আক্রমণকারী শাসকের নামে মসজিদ তৈরি হচ্ছে, এই বাংলায় হচ্ছে, এবং তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নেননি, শুধু দু একটি গরম গরম কথা বলা ছাড়া। এই পরিস্থিতিতে আমরা মনে করি যে, আবারও বলছি, তৃণমূল কংগ্রেস যদি 2026-এ ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাদের এলাকা হারাবে, শুধু তাই নয়, হিন্দুদের অবস্থা খারাপ হবে। যেরকম ভাবে দীপুচন্দ্র দাস অত্যাচারিত হয়েছেন গতকাল কিংবা আজ থেকে অনেক বছর আগে, পূর্ণিমা শীল যেরকম গণধর্ষিতা হয়েছিলেন 12 বছরের বালিকা থাকার সময়, ঠিক সেই রকম ভাবে আমাদের পশ্চিমবঙ্গতেও হিন্দু জনতার উপরে একই আক্রমণ নেমে আসবে। তার প্রমাণ পশ্চিমবঙ্গ
মধ্যে থাকা মুর্শিদাবাদ, তার প্রমাণ মালদা, তার প্রমাণ কোচবিহার, তার প্রমাণ মোথাবাড়ি, তার প্রমাণ বসিরহাট। এবং যা জিনিস হচ্ছে যে আমরা দেখেছি বসিরহাটে যেরকম বেছে বেছে, সেখানকার মহিলারা বলেছেন শাঁখা সিঁদুর দেখে বেছে বেছে হিন্দু চিহ্নিত করে শাহজাহানের ডেরায় পিঠে বানানোর জন্য রাতে ডাক পড়তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও এবং পাবলিক প্লেসে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করা সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি। এই রকম পরিস্থিতিতে আবারও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কথাটা আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আসন্ন 26-এর নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে আবার ঘরছাড়া হবে, বাংলাদেশের পরিস্থিতি হবে। এই সরকার অর্থাৎ এই তৃণমূলের সরকার এবং বাংলাদেশের সরকারের মধ্যে এক জায়গায় ভীষণ মিল। দুই সরকারই ইসলামিস্ট র্যাডিকালাইজেশনকে এগিয়ে নিয়ে যেতে চায়, প্রথিত করতে চায়, বিষবৃক্ষ বানাতে চায়। আমরা সশক্তভাবে সমর্থভাবে পশ্চিমবাংলার জনতাকে নিয়ে এর বিরোধিতা করব।